তো নমস্কার বন্ধুরা, আজকের কেবিএস এনবিএস টায়ার টুর অন্য একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ ক্লাস কন্ডাক্ট করব, যার নাম হচ্ছে বাক্য বা সেন্টেন্স। তো বাক্য থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, প্রথমত কি কি ধরনের বাক্য হতে পারে, কি কি প্রকারের বাক্য হতে পারে, সবগুলা প্রকার নিয়ে আজকের ক্লাসে আমরা এবার ডিসকাস করব। তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন এবং তার পরবর্তীতে কোন টপিকের ক্লাস আপনারা চাই সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তো এরকম করে এক এক করে আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক যাতে আপনারা কভার করতে পারেন। ক্লিয়ার? তো চলুন এবার আমরা বাক্য সম্বন্ধে সম্পূর্ণ ক্লাসটা জেনে যাই। যত ধরনের প্রশ্ন আপনাদের আসবে পরীক্ষায়, প্রত্যেকটাকে মাথায় রেখে আমরা আজকে একটা ক্লাস সাজিয়েছি। তো এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা এই বাক্য সম্বন্ধে সম্পূর্ণ ক্লিয়ার আপনার হয়ে যেতে পারবেন। এই ক্লাসটা শেষ হওয়ার পর বাক্য থেকে যে কোনো প্রশ্ন আপনার আসুক না কেন, আশা করি আপনি কারেক্ট করে আসবেন। ক্লিয়ার স্যার? তো কি ধরনের প্রশ্ন আপনার কেবিএস এসে বলা যায় না। তো বেসিক্যালি এই যে এখানে কিছু কিছু পয়েন্ট আমি হাইলাইট করে দিয়েছি, অতি গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন, যেমন বাক্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে: আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। তো এই কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছিল গত এমআরএস এক্সামে। এই ধরনের আমরা একটা প্রশ্ন দেখতে পেয়েছি। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনাদের এখানে সাজানো গুছানো আছে এই যে কনসেপ্ট আকারে। তো আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন এবং প্রতিনিয়ত এই ধরনের আপনারা ক্লাস পাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ঠিক আছে? তুমি বাক্যের ডেফিনেশনের সঙ্গে সঙ্গে আমরা উদাহরণ দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন এবং পরীক্ষার হলে আনসারটা আপনারা ক্র্যাক করতে পারেন। আচ্ছা, একটা বাক্য দেখুন: ঠিক আসিয়াছি আমি সময়েই। এটা কি বাক্য? ঠিক আসিয়াছি আমি সময়েই, এটা কি? এটা দিয়ে কিছু বুঝলাম না। তার মানে এটা বাক্য নয়। ক্লিয়ার? আমি ঠিক সময় আসিয়াছি মানে আমি বুঝতে পারছি যে এটা দিয়ে একটা মিনিংফুল অর্থ প্রকাশ পাচ্ছে। আমি ঠিক সময় আসিয়াছি, এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে তার দ্বারা একটা মিনিংফুল অর্থ প্রকাশ পাচ্ছে, সুতরাং এটা হচ্ছে একটা বাক্য। তো এইটাই হচ্ছে বাক্যতে এই যে বললাম, এটা ডেফিনেশন যদি দেখি তাহলে দেখুন, যে কয়টি সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব সুসম্পন্নরূপে প্রকাশ করা যায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে। এখানে 1 2 3 4 চারটা পদ আছে। এই পদের দ্বারা মনের একটা ভাব আমরা কি করতে পারলাম, খুব ভালোভাবে প্রকাশ করতে পারলাম। তো এই সবার সমষ্টি, এই সব পদের সমষ্টিকে আমরা একসঙ্গে কি বলতে পারি? একটা বাক্য। ক্লিয়ার? তো বাক্যে ব্যবহৃত পদগুলির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকা চাই। প্রশ্ন আসতে পারে বৈশিষ্ট্যগুলো কি কি? আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা। ঠিক আছে? এই আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা, এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু একটা বাক্যে থাকা দরকার। এবার কথা হচ্ছে স্যার, আসক্তি মানে কি, যোগ্যতা মানে কি, আর আকাঙ্ক্ষা মানে কি? প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো। আসক্তি মানে কি দেখি। প্রথমে আমরা আসক্তিটা দেখি। বাক্যের বিভিন্ন অংশ যথাস্থানে সন্নিবিষ্ট, এটা সন্নিবিষ্ট হবে, যথাস্থানে সন্নিবিষ্ট, সন্নিবিষ্ট এটা হবে। সন্নিবিষ্ট করার নাম হচ্ছে আসক্তি। যেমন এই যে আগে যেটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক আসিয়াছি আমি সময়, প্রত্যেকটা কিন্তু এক একটা পদ, কিন্তু তারা কি করেছে না, তারা যথাস্থানে কিন্তু সন্নিবিষ্ট হচ্ছে না। অর্থাৎ কার পরে কে বসবে, এই যে বাক্যের যেটা রীতি, অর্থাৎ একটা এই সবগুলা বসে কিন্তু একটা অর্থ বসাচ্ছে না। আমি ঠিক সময় এসেছি, আমির পরে ঠিক, ঠিকের পরে সময়, সময়ের পরে আসিয়াছি, এই ধরনের যখন যথাস্থানে প্রত্যেকটা পদ যখন বসে যখন একটা মিনিংফুল অর্থ প্রকাশ পেল, এটার নাম হচ্ছে আসক্তি। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? গরু চড়ে মাঠ, গরু চড়ে মাঠ, এটা কি হচ্ছে না, গরু মাঠে চড়ে হবে। তো গরু চড়ে মাঠ, এটা কিন্তু যথাস্থানে বসেনি। যদি বলি গরু মাঠে চড়ে, তার মানে এটা কিন্তু যথাস্থানে বসেছে। তার মানে এই একটা বাক্য হতে গেলে তার এই আসক্তি থাকতে হবে। আসক্তি মানে এই প্রত্যেকটা পদ তার যথাস্থানে সন্নিবিষ্ট হতে হবে। ক্লিয়ার? তো যথাস্থানে সন্নিবিষ্ট হতে হবে, এটা হচ্ছে তার বাক্যের কি, আসক্তি। তারপর আমরা 2 নম্বরটা চলে আসি। 2 নম্বর হচ্ছে যোগ্যতা। বাক্যের 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে কি, যোগ্যতা। এখানে যোগ্যতাটা দেখি, রিনা ঘাসে সাঁতার দিতেছে। আরে একটু আপনারা বুঝুন, রিনা ঘাসে সাঁতার দিতেছে, সূর্য উত্তর দিকে উদিত হয়। এখানে তো আমরা অর্থ বুঝতে পারছি, কিন্তু বাক্যের কোনো যোগ্যতা আছে?
রিনা ঘাসে সাঁতার দিতেছে। আরে ভাই, সে কি ঘাসে সাঁতার দেয় না জলে সাঁতার দেয় বলুন তো আপনারা? সে কি করে? জলে সাঁতার দিতে, ঘাসে সাঁতার দেয় না। তার মানে এই বাক্যে এই যে পদ সমষ্টি বসলো, এই এই পদ সমষ্টি বসে তার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার বাক্য হওয়ার মতো যে আমরা বলি না কোয়ালিফিকেশন, তার একটা কোয়ালিফিকেশন থাকা চাই। আপনি এক্সাম দিতে চলেছেন, আপনার একটা কোয়ালিফিকেশন থাকা দরকার। তো বাক্য হতে গেলে তার একটা কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকা দরকার। এখানে তার কোনো মিনিং হচ্ছে না, মানে সেটা বাক্যটা কি হচ্ছে ভুল বাক্য, এটা একটা বাক্য নয়। সূর্য উত্তর দিকে উদিত হয়, সূর্য কি উত্তর দিকে উদিত হয়? মোটেই না। তার মানে তার যোগ্যতা নাই। তো এই ধরনের শব্দগুলা দিয়ে যখন আমরা বাক্যের মিনিংটা ভুল প্রকাশ করতে পারি, বাক্য যখন ভুল মিনিং প্রকাশ পায় তখন সেটা কি হয়? যোগ্যতা হারিয়ে ফেলে। প্রশ্ন আসতে পারে যে সূর্য উত্তর দিকে উদিত হয়, এটা কি? এটা বাক্যের যে অংশ আছে বা বাক্যের যে বৈশিষ্ট্য আছে তার কোনটার অন্তর্গত? দিয়ে অপশনে আপনাদের তিনটা দিয়ে দেবে, আপনারা দেখে নেবেন। যেমন রিনা ঘাসে সাঁতার দিচ্ছে, এটা হচ্ছে ভুল। এটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল কি জলে সাঁতার দিচ্ছে, তার মানে এখানে তার যোগ্যতা রয়েছে, তাই না? সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটাও তার যোগ্যতা রয়েছে, সবকিছু ঠিক আছে, তার মানে এটা বাক্য। তো যখনই রিনা ঘাসে সাঁতার দিতেছে তার মানে এখানে তার কি যোগ্যতা হারিয়ে ফেলেছে। ক্লিয়ার না? কারণ এখানে দেখুন এটার কোন মিনিং হচ্ছে কি, এটা কি মানে বাক্যটা কি সত্যি হচ্ছে না। আর সূর্য পূর্ব দিকে অস্ত যায়, আরে ভাই সূর্য পূর্ব দিকে অস্ত যায়, এটা তো হারিয়ে ফেলেছে। এই ধরনের অনেকগুলো বাক্য আছে। এই ধরনের বাক্য যখন দেখবেন তখন ভেবে নেবেন যে এই বাক্যগুলা কি করেছে, বাক্যের যেটা যোগ্যতা হারিয়ে ফেলেছে, কোয়ালিফিকেশন নাই। ডেফিনেশন এজে যদি দেখি, কোন পদসমষ্টি উচ্চারিত হইবার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের যদি কোনো অসঙ্গতি না থাকে তবে ওই পদ সমষ্টির বাক্য গঠনের যোগ্যতা রইয়াছে বুঝিতে হইবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল? তো এই বাক্যে কি নাই? তার যোগ্যতা নাই। এই বাক্যের যোগ্যতা নাই, কিন্তু এই বাক্যের যোগ্যতাও আছে এবং যথাস্থানে বসছে এবং আসক্তি আছে। একটা বাক্য হতে গেলে তিনটা যোগ্যতা, এই তিনটা বৈশিষ্ট্য থাকা চাই। 1 নম্বর আকাঙ্ক্ষা থাকা চাই, 2 নম্বর যোগ্যতা থাকা চাই, 3 নম্বর কি থাকা চাই? কি দেখলাম আগে আমরা? আসক্তি থাকা চাই। ক্লিয়ার হয়? তো আমরা আসক্তি দেখলাম, যোগ্যতা দেখলাম, আসক্তি, ইয়েস আসক্তি ছিল, ইয়েস। এবার আমরা দেখবো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা মানে কি? যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে তোমাদের শ্রেণীর অরুণ, একটা উদাহরণ দিলাম, তোমাদের শ্রেণীর অরুণ, এতটুকু বলার পর কি মনে হয় যে পিছনে আরো কিছুটা বাকি আছে, তাই না? তোমাদের শ্রেণীর অরুণ কিছু না কিছু একটা করেছে নিশ্চয়ই ভাই, তাই না? তো এতটুকু বলে কিন্তু শেষ নয়, আরো কিছু একটা রয়েছে। যখন আমি তার পরবর্তী অংশটা বলবো তখন কি হবে? বাক্যটা সমাপ্তি হবে এবং মনে শান্তি পাবো। তো তোমাদের শ্রেণীর অরুণ সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তো এই যে প্রথম অংশটা কি বলেছে, এই দ্বিতীয় অংশটা বলার পরে কিন্তু সেটা সম্পূর্ণ বাক্যরূপে কনভার্ট হয়েছে। আর নতুবা তোমাদের শ্রেণীর অরুণ, এটা বাক্যটা কি আমরা যে বলি না আধা অধুরা, বাক্যটা কি অর্ধেক থেকে গেল বা আধা থেকে গেল, সেটা সম্পূর্ণ তৃপ্তি পায়নি। তো এটাকে বলা হয় কি আকাঙ্ক্ষা। কি বলেছে দেখি, ডেফিনেশন কি বলেছে দেখে নেওয়া যাক। বাক্যের কিছু অংশ বলিবার পর অবশিষ্ট অংশটুকু বলিবার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে, না বলা অংশটুকু শুনিবার জন্য শুধু মানে পাঠকের মনে কিংবা যে শ্রবণ করছে তারও মনে তেমন একটা আগ্রহ জন্মে। অর্থাৎ আমি যে বলছি তোমাদের শ্রেণীর অরুণ, তারপর আমার মনে হচ্ছে যে পরবর্তী কি হবে আমি পড়ি, এবং যে শুনছে তারও মনে হয় যে এরপরে কি হতে পারে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তো এই বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি আগ্রহ পরিত্যক্ত করতে পারে তবে সেই বাক্যটির আকাঙ্ক্ষা আছে বুঝিতে হইবে। তো তোমাদের শ্রেণীর অরুণ, এটা ছিল আধা অধুরা বাক্য, অবশিষ্ট বাক্য। আর এই সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম হচ্ছে, এটা বলার পর এই যে তার বাকি অংশটুকু কমপ্লিট হয়েছে বলতে পারে, তার মানে এটা তার আকাঙ্ক্ষা রয়েছে। যদি এই আরো একটু এই লাইনটা বলার পরও যদি মনে হয় না আরো কিছু একটা বাকি আছে, তার মানে এই বাক্যে কি নাই? আকাঙ্ক্ষা নাই। ক্লিয়ার? তো একটা বাক্য সম্পূর্ণ হতে গেলে তার আকাঙ্ক্ষা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে এবং আসক্তি থাকতে হবে। ক্লিয়ার ভাই? এবার দেখি, বাক্যের প্রধান দুইটা অংশ থাকে। প্রশ্ন যে যে জায়গাতে প্রশ্নতে আপনার ঠিক আছে, প্রশ্ন যে যে জায়গা থেকে আসবে আমরা দেখে দেখে দিচ্ছি। বাক্যের প্রধান দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার ভাই? বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যাকে উদ্দেশ্য করিয়া কিছু বলা হয় তাহাই বাক্যের উদ্দেশ্য। আমরা যাকে উদ্দেশ্য করে কথা বলবো, যেমন দেখুন বাঁশি বাজে মনো বাজে কি বন বাজে, বাঁশি বাজে
বন মাঝে কি মনোমাঝে, এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, এখানে কার কথা বলা হচ্ছে, বাঁশির কথা বলা হয়েছে। তার মানে এখানে বাঁশি হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তা হচ্ছে বিদেহ। তো উদ্দেশ্য সম্বন্ধে অর্থাৎ বাঁশিকে উদ্দেশ্য করে যাহা বলা হয়েছে, বাঁশিকে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে, সুতরাং এখানে উদ্দেশ্য হচ্ছে বাঁশি। আর বাঁশি সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে, বাজে, কালারটা ম্যাচ করি, বাজে মনোমাঝে কি বনমাঝে, এই বাজে বন মাঝে কি মনোমাঝে, এটা হচ্ছে বাক্যের বিদেহ। তো যাকে উদ্দেশ্য করে বলা হবে সে হচ্ছে ও উদ্দেশ্য। আর বাদ বাকি যে যাকে উদ্দেশ্য করে বা এই বাঁশি সম্পর্কে কি কি কথা বলা হয়েছে বা উদ্দেশ্য সম্পর্কে কি কি কথা বলা হয়েছে, দেখুন বাঁশি সম্বন্ধে যতটুকু বলা হয়েছে সবটুকু বাক্যের বিদেহ। অর্থাৎ বাজে বন মাঝে কি মন মাঝে সম্পূর্ণটা হচ্ছে কি বাক্যের বিদেহ, ঠিক আছে। তারপর আমরা দেখি বাক্যের যেটা প্রকার। এতক্ষণ আমরা বাক্য দেখলাম, বাক্যের বৈশিষ্ট্য দেখলাম, তারপর বাক্যের অংশ দেখলাম, এবার দেখবো বাক্যের প্রকার। বাক্যের প্রকার হচ্ছে দুই প্রকার, দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে রূপগত দিক আর একটা হচ্ছে অর্থগত দিক। রূপগত দিক দিয়ে বাক্য 3 প্রকার আর অর্থগত দিক দিয়ে বাক্য হচ্ছে 7 প্রকার। এই সবগুলো আজকে আমরা দেখবো, কারণ আজকের এই ক্লাস করার পর আর মানে যে বাক্য থেকে প্রশ্ন আসবে আর আমরা যে পরীক্ষা ছেড়ে আসবো এই ধরনের কোনো কথা কিন্তু আসছে না, ক্লিয়ার। তো রূপগত দিক দিয়ে বাক্য হচ্ছে 3 প্রকার, কি সরল, জটিল এবং যৌগিক, ক্লিয়ার। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিদেহ থাকে তাকে আমরা কি বলতে পারি, সরল বাক্য। একটা বাক্যে একদম সিম্পল বাক্য, এটা জিনিসটা বলবেন, সুস্মিতা গান গায়, এটা হচ্ছে সরল বাক্য। সুস্মিতা গান গায়, এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে সরল। কিন্তু যখন আমি জটিল এবং যৌগিক দেখাবো তখন আপনারা সিম্পলটা খুব সহজে বুঝে নিতে পারবে। যখন দেখা যায় যেমন এই দেখুন এখানে জটিল বাক্যের যেটা সহজ পদ্ধতি, যেমন যদি কোনো বাক্যে থাকে, আমরা 2-3টা উদাহরণ আপনাদের দেখাই। যখন বৃষ্টি নামলো তখন বাইরে গেলাম, যেহেতু তুমি আসবে না তাই আমি যাব না, যেমন কর্ম তেমন ফল, যে কাজটি করবে সে পুরস্কার পাবে। অর্থাৎ যে ধরনের বাক্যে এই ধরনের দুইটা শব্দ কানেক্টিং ওয়ার্ড থাকবে একটার সঙ্গে একটা সম্পর্কিত ভাবে, এই ধরনের বাক্যগুলো আমাদের কি হবে, এই ধরনের বাক্যগুলো আমাদের জটিল বাক্য হবে। যদি কোনো বাক্যে যখন তখন, যেহেতু সেহেতু, যেমন তেমন, যে সে, যদি তবে, এই ধরনের রিলেটিভ, এটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। এই ধরনের শব্দগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। যখন আমরা সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম আমরা পাবো কোনো বাক্যে, তখন ধরে নেবেন এই বাক্যটা হচ্ছে আমাদের কি জটিল বাক্য। যদি কোনো বাক্যে যখন তখন থাকে, যেহেতু সেহেতু থাকে বা যেহেতু তাই থাকে, যেমন তেমন, যে সে, এই ধরনের শব্দ, এই ধরনের কানেক্টিং ওয়ার্ড যখনই আপনারা দেখতে পাবেন একটার সঙ্গে একটা কানেক্ট রয়েছে, তখন ধরে নেবেন যে এই বাক্যটা কি ধরনের বাক্য হবে, এটা জটিল বাক্য হবে। ডেফিনিশন হিসাবে কি দিয়েছে আমরা দেখি, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তাহার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। তো সহজ হিসাবে আপনারা ডেফিনিশনটা দেখলেন, যে স্টেটমেন্টের প্রশ্নগুলো যদি আসে তাহলে এখান থেকে করতে পারবেন। আবার যদি বাক্য নির্ণয় যদি বলে এটা কি ধরনের বাক্য, তাহলে আপনারা এইগুলা এই দিক থেকে আপনারা দেখতে পারেন, ঠিক আছে ভাই। আর যৌগিক বাক্য মানে কি, একটা জিনিস দেখি, যৌগিক বাক্যে কি হয়, দুইটা বাক্য থাকে, যৌগিক বাক্যে দুইটা বাক্য থাকে এবং মধ্যখানে একটা সংযোজক অব্যয় থাকে। যৌগিক বাক্যে কি থাকে, দুটো বাক্য থাকবে এবং মধ্যখানে একটা সংযোজক অব্যয় থাকে। অব্যয়গুলো কি কি থাকে, যেমন এবং, ও, কিন্তু, অথবা, অথচ, তাই, এত, এবং, এইগুলা কিন্তু থাকতে পারে, ক্লিয়ার। যেমন দেখুন, ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এই ছেলেটা গরিব হচ্ছে একটা বাক্য, মেধাবী দিয়ে আর একটা বাক্যকে বোঝানো হয়েছে, কিন্তু মধ্যখানে কিন্তু দিয়ে কানেক্ট করা হয়েছে, যেহেতু সেই হেতু এটা হচ্ছে কি আমাদের যৌগিক বাক্য। যদি বলি এতক্ষণ অপেক্ষা করলাম, দেখুন এতক্ষণ অপেক্ষা করলাম, এটা একটা বাক্য, গাড়ি পেলাম না এটা আর একটা বাক্য, দুইটা সরল বাক্য কিন্তু। এই দেখুন এতক্ষণ অপেক্ষা করলাম এটা একটা সরল বাক্য, গাড়ি পেলাম না এটা একটা সরল বাক্য। তো দুইটা সরল বাক্য একসঙ্গে কানেক্ট হয়েছে কার দ্বারা, কিন্তুর দ্বারা। কিন্তুটা কি, কিন্তুটা হচ্ছে একটা সংযোজক অব্যয়। এই যে বলেছিলাম যখন কোনো বাক্যটা এবং, ও, কিন্তু, অথবা, অথচ, তাই, এত,
এবং এই শব্দগুলা দিয়ে যখনই কানেক্ট হবে তখন আমরা বলবো বাক্যটা কি যৌগিক বাক্য। আশা করি বুঝতে পারছেন। লোকটা ধনী কিন্তু অসুখী, এই লোকটা ধনী হচ্ছে একটা বাক্য, অসুখী আরেকটা বাক্য ইঙ্গিত করছে, এই কিন্তু মধ্যখানে দিয়ে দুটাকে কি করছে, কানেক্ট করছে, সুতরাং এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। সীমা বই পড়ছে একটা বাক্য, আর সুস্মিত ঘর থেকে বেরোচ্ছে, সীমা বই পড়ছে একটা বাক্য, আর সুস্মিত ঘর থেকে বেরোচ্ছে আরেকটা বাক্য, তা দুইটা সরল বাক্য। এই যে আর যেটা শব্দ, এই আর শব্দটা আবার আর বলতে এখানে এবং বোঝাচ্ছে আর কি। সীমা বই পড়ছে আর সুস্মিত ঘর থেকে বেরোচ্ছে, তার বলতে এবং বোঝাচ্ছে। তো এবং কিংবা আর বলুন বা সংযুক্ত অ বলুন, যাই বলুন, তো তো এইগুলা কি, তো এই দুটা বাক্য যখন একটা সংযুক্ত করব দিয়ে কানেক্ট হবে তখন সেটা কি হবে আমাদের, তখন সেটা হয়ে যাবে আমাদের যৌগিক বাক্য। ক্লিয়ার? এবার দেখুন বাক্যের যে রূপগত দিক দিয়ে বাক্য হচ্ছে তিন প্রকার আমরা যে দেখলাম। রূপগত দিক দিয়ে বাক্য তিন প্রকার আমরা দেখলাম কি কি, সরল, জটিল এবং যৌগিক। এই তিনটা কিন্তু আমরা বুঝলাম যে কি ধরনের বাক্য হলে সেটা সরল হবে, কি ধরনের বাক্য হলে জটিল হবে, কি ধরনের হলে যৌগিক হবে, আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব বাক্যের আরো কিছু ভাগ আছে, যেমন অর্থ অনুসারে বাক্যকে 7টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মাথায় রাখুন, অর্থ অনুসারে বাক্যকে 7টি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে নির্দেশাত্মক, তারপর হচ্ছে প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, বিস্ময় আদিবোধক, কার্য কারণাত্মক, আর একটা হচ্ছে সন্দেহবোধক। এই 7 ধরনের আমরা 7টা ভাগে বাক্যকে ভাগ করতে পারি। ক্লিয়ার ভাই? তো অর্থ অনুসারে বাক্যকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। আবার দেখেন এই কি কি, নির্দেশাত্মক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, বিস্ময় আদিবোধক, কার্য কারণাত্মক এবং সন্দেহবোধক। তো এই বাক্যগুলিতে যতি চিহ্ন বা ছেদ চিহ্ন হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই বাক্যগুলোতে যতি চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার হবে। তো কি ধরনের যতি ব্যবহার হবে আমরা দেখাবো। প্রথমে আমরা এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে নির্দেশাত্মক বাক্য মানে কি, এই প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমরা দেখবো। খালি এই 7টা আমরা জানলাম তাহলে তো হলো না, একটা বাক্য দেখার পর আমাদের বলতে হবে যে স্যার এটা কি ধরনের বাক্য। একটা বাক্য দেখলেই আমাদের প্রশ্নে যদি এখান থেকে 4টা অপশন থাকে তো এই কোনটা অপশন আমরা সিলেক্ট করব এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? তো এই টেকটা আজকে দেখে যান। যে বাক্যে কোনো কিছু নির্দেশ করা বা অস্বীকার করা বোঝায়, একদম নির্দেশ মানে নির্দেশাত্মক মানে নির্দেশ করা। তো এই নির্দেশাত্মক বাক্যগুলি আবার ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচক হতে পারে। ইতিবাচককে আরেকটা নাম হচ্ছে অর্থস্থক, আর নেতিবাচকের মানে হচ্ছে ন্যস্তর্থক। ঠিক আছে, নেতিবাচকের আরেকটা নাম হচ্ছে যেমন নয়ার্থক, অনেক সময় বলা থাকে নয়ার্থক, এই ধরনের দেখবেন, এটাও কিন্তু আমাদের নির্দেশাত্মকের মধ্যে পড়ছে। ক্লিয়ার স্যার? তো ইতিবাচক শব্দগুলা কি কি আমরা দেখি। আজ খুব গরম পড়েছে, নরমাল একটা বাক্য। তিনি স্কুলে যাচ্ছেন, নরমাল একটা বাক্য। মিথ্যাবাদীকে সকলেই অবিশ্বাস করে, একটা নরমাল বাক্য। অর্থাৎ যত নরমাল বাক্য আছে সবগুলো মনে করুন নির্দেশাত্মক বাক্য। ক্লিয়ার? তারপর আরো কিছু বেশ এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখি। নির্দেশাত্মক মূলক বাক্যের আরো কিছু উদাহরণ। মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী সুধা এনেছে অসরল লাগিয়ে, এখানে দাঁড়িয়ে থাকবে। নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে নিয়ে রয়েছে। ঠিক আছে ভাই, এটা হচ্ছে একটা নির্দেশাত্মক মূলক বাক্য। আপনারা বলবেন স্যার এত হার্ড হার্ড উদাহরণ দিচ্ছেন, তো ডাইরেক্ট প্রশ্ন তুলে ধরে উদাহরণ থেকে যে মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী সুধা এনেছে অসরল লাগিয়ে, এটা কি ধরনের বাক্য, এই ধরনের ডাইরেক্ট আপনারা পেয়ে যাবেন। তারপর লহু লহু আসে বহু পীড়িতের সার, এটাও কি নির্দেশাত্মক বাক্য। এগুলো হচ্ছে নির্দেশাত্মক বাক্যের মধ্যে এই যে হাবোধক বা ইতিবাচক শব্দের উদাহরণ। ইতিবাচক বাক্য, ইতিবাচক। এবার স্যার নেতিবাচক বা নাবোধক বাক্যটা কি ধরনের হয়। এবার আমরা দেখি নাবোধক মানে বাক্যটি নেগেটিভ বোঝাবে। যেমন দেখুন, দুবেলা মরার আগে মরবো না বা মরবো না, এটা নাবোধক বাক্য। এটাও কিন্তু নাবোধকের মধ্যে সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে নির্দেশাত্মক বাক্য। তোমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, এটা নেগেটিভ হতে নির্ভর হচ্ছে, রেকর্ড নেগেটিভ। প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়, এটাও কিন্তু নেগেটিভ। যাবজ্জীবন চেষ্টা করলেও কেউ সব আশা পূর্ণ করতে পারবে না, ওয়াও ওয়াও ওয়াও, এটাও কিন্তু নেতিবাচক। তো এটা কি ধরনের নেতিবাচক, প্রশ্নে যদি নেতিবাচক আসে তাহলে নেতিবাচক দেবেন, কিন্তু প্রশ্নে জেনারেলি নেতিবাচক আসবে না, প্রশ্নে থাকবে নির্দেশাত্মক, যাতে আপনি একটু সমস্যায় পড়ে যান। এটা দেখা মাত্রই তো নেতিবাচক যে কোনো জন বলে দিতে পারবে, তাই প্রশ্নে আসবে এটা কি ধরনের বাক্য, এটা বলবেন এটা হচ্ছে কি নির্দেশাত্মক বাক্য।
রূপ দেখে হিয়ার আরতি নাহি টুটে, এটা নেগেটিভ ওয়ার্ড। তন্দ্রা মম রইবে না আর চোখে, ঠিক আছে, মানে ঘুম আমার চোখে আর থাকবে না, এটা নেগেটিভ। তবে একটা কথা দেখুন, যদি কোনো একটা বাক্যে ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই থাকে, ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের বাক্য মিলে কিন্তু ইতিবাচক বাক্য হয়ে যায়। একটা উদাহরণ আমি দেখাই। ধর একটা বাক্যের মধ্যে ইতিবাচকও রয়েছে আবার নেতিবাচকও রয়েছে, তো ইতিবাচক এবং নেতিবাচক দুইটা শব্দ মিলেই কিন্তু কি হবে, একটা ইতিবাচক বাক্য হয়। একটা ইতিবাচক বাক্য এবং একটা নেতিবাচক বাক্য, এই দুটা যদি কানেক্ট হয় তখন সেটা একটা ইতিবাচক বাক্য হয়ে যায়। যেমন কিভাবে দেখি, এখানে এমন কেউ নেই যিনি ঠাকুরের প্রসাদ পাননি। তো এমন কেউ নেই, এই দেখুন এমন কেউ নেই, এটা হচ্ছে কি, এটা যিনি ঠাকুরের প্রসাদ পাননি, এমন কেউ নেই, এটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে। যিনি, এমন কেউ নেই, এটা হচ্ছে নেগেটিভ প্লাস নেগেটিভ, ইয়েস, নেগেটিভ প্লাস নেগেটিভ ভাই, এটা নেগেটিভ হবে, নেগেটিভ। তো এমন কেউ নেই, এটা হচ্ছে নেগেটিভ। ঠাকুরের প্রসাদ পাননি, এটাও কিন্তু নেগেটিভ। তো দুইটা নেগেটিভ মিলে কিন্তু পজিটিভ হয়ে যায়। তো এমন কেউ নেই, এটা নেগেটিভ। ঠাকুরের প্রসাদ পাননি, এটাও কিন্তু নেগেটিভ। তো এই দুইটা মিলে কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেছে, যে এমন কেউ নেই যিনি ঠাকুরের প্রসাদ পাননি, অর্থাৎ এখানে এটা অর্থ বোঝাচ্ছে যেখানে উপস্থিত সকলে কিন্তু ঠাকুরের প্রসাদ পেয়েছেন। আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসি প্রশ্নসূচক বাক্যে। প্রশ্নসূচক বাক্যে একদম সাধারণ জিনিস, যে বাক্যে কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে, যে বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাহাই প্রশ্নসূচক। আর এই ধরনের বাক্যের শেষে এই প্রশ্নসূচক চিহ্নটা ব্যবহার করা হয়, মাথায় রাখবো, এই চিহ্নটা ব্যবহার করা থাকবে। প্রশ্নসূচক বাক্যের শেষে এই চিহ্নটা ব্যবহার থাকবে। কোয়েশ্চন মার্ক ইজ ম্যান্ডেটরি ফর কোয়েশ্চন সূচক বাক্য, রাইট ভাই। সুখ কি বাইরে খুঁজবার জিনিস, এই দেখুন প্রশ্নবোধক চিহ্ন। কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে, এই প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্যের শেষে এই চিহ্নটা আমাদের থাকবে। এই চিহ্নটা দেখা মাত্র আপনি বলে দিতে পারবেন যেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য, ক্লিয়ার। তারপর আমরা চলে আসি 3 নম্বরে, যেটা হচ্ছে অনুজ্ঞাসূচক। এবার অনুজ্ঞাসূচক বাক্যটা আসলে কি স্যার, যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, যে বাক্যে কোনো একটা বাক্যে যখন আমরা আদেশ বুঝবো, বাক্য দ্বারা আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে বা অনুরোধ বোঝাবে, এই ধরনের বাক্যটা হয়ে যাবে কি অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে। নির্দেশমূলক হচ্ছে সাধারণ, নির্দেশমূলক হচ্ছে নির্দেশাত্মক, আপনাদের সমস্যা থাকতে পারে। তো নির্দেশমূলক হচ্ছে একদম সিম্পল সেন্টেন্স, যেখানে কোনো সমস্যা নাই, একটা পজিটিভ ওয়ার্ড, রাম গান গায়, রহিম খেলা করে, একদম ভেরি সিম্পল যেগুলো সেন্টেন্স আছে নর্মালি, এগুলো হচ্ছে কি আমাদের নির্দেশাত্মক। আর অনুজ্ঞা সূচকে কি বলে, বাক্যের মধ্যে একটা আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায়। এমন কাজ, একটা উদাহরণ দিই আমরা, এমন কাজ আর কখনো করো না, ঠিক আছে। এটা কি ধরনের ভাই, এটা উপদেশ দেওয়া হচ্ছে আমাকে যে এই কাজটা ভালো না, আমি আর কাজটা যেন না করি, ঠিক আছে। ভাই আমাকে একটু সাহায্য করো, এটা অনুরোধ বোঝাচ্ছে, ক্লিয়ার, আমাকে একটু সাহায্য করো, অনুরোধ বোঝাচ্ছে। সময় থাকতে নিজের কাজে মনোযোগ দাও, এটা উপদেশ। এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এটা আদেশ বোঝাচ্ছে। গেট আউট, আমরা বলি না গেট আউট, মানে এটা আদেশ। এখান থেকে বেরিয়ে যাও, এটা আদেশ। তো এই ধরনের আদেশ উপদেশ বা বাক্য দিয়ে যখন আমরা আদেশ উপদেশ বা অনুরোধ বুঝবো, তখন সেটা হয়ে যাবে অনুজ্ঞা সূচক বাক্য। তারপর প্রার্থনা সূচক বাক্যটা মানে কি, যে বাক্যের দ্বারা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করে তাকে প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক বাক্য বলে। যেমন ভগবান তোমার মঙ্গল করুন, এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে। যৌবনের এই পরশমণি করাও তবে স্পর্শ, ও শূন্য অঞ্জলি তোমার পূর্ণাঞ্জলি হোক, এটাও একটা প্রার্থনা, ঠিক আছে না। শূন্য অঞ্জলি তোমার পূর্ণাঞ্জলি হোক, যৌবনের এই পরশমণি করাও তবে স্পর্শ, এই ধরনের হচ্ছে এক একটা, এগুলো হচ্ছে এক একটা প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছা সূচক বাক্য। তারপর আমরা চলে আসলাম বিস্ময় আদিবোধক। আমি বলেছিলাম যে একটি ক্লাসের সব দেখাবো, তাই আমি একটি ক্লাসের সবগুলা দেখাতে চলেছি। বিস্ময় আদিবোধক, যে বাক্যে আনন্দ বিস্ময়, বিস্ময় বানানটা এই ধরনের হবে না, এইভাবে হবে। যে বাক্যে আনন্দ বিস্ময় উৎসাহ ঘৃণা,
ঘৃণা, ভয় প্রভৃতি মনের ভাব প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে। যেমন, আর আবেগসূচক বাক্য চেনার সবচেয়ে একটা ট্রিক হচ্ছে কি, এই দেখুন, এই যে একটা চিহ্ন, এই বিস্ময় আদিবোধক বাক্যে কিন্তু এই ধরনের চিহ্ন থাকবে। মনে রাখবেন, এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। বাংলায় যদি বলি এটাকে আমরা বলবো বিস্ময় সূচক চিহ্ন। প্রত্যেকটা বাক্যে কিন্তু এক ধরনের আবেগ বোঝাবে, উৎসাহ বোঝাবে, আনন্দ বোঝাবে, ঘৃণা বোঝাবে, সঙ্গে এই চিহ্নটা থাকবে। আহা কি সুন্দর নিশি, চন্দ্রমা উদয়, আহা কি আনন্দ বোঝাচ্ছে, তাই না? মরি মরি কি মনোরম দৃশ্য, এখানে বিরাট আনন্দ। ইস, সাত করে আবার নাম রাখা হচ্ছে অরুণ, এখানে দেখুন এই যে ইস, এই শব্দটা হলো বিস্ময় সূচক শব্দ। প্রত্যেকটা বাক্যে একটা বিস্ময় সূচক শব্দ থাকবে। মরি মরি এটা বিস্ময় সূচক, আহা এটা হচ্ছে বিস্ময় সূচক শব্দ। এই বিস্ময় সূচক এক একটা শব্দ থাকবে এবং সঙ্গে এই চিহ্নটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বিস্ময় আদিবোধক। কার্য কারণাত্মক। কার্য কারণাত্মক, যে বাক্যে কার্যের কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকবে। যদি কোনো বাক্যে কোনো একটা কাজ, এই কাজের যদি কোনো কারণ বা কোনো শর্তের উল্লেখ থাকে, তখন তাহাকে কার্য কারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্য বলা হয়। ক্লিয়ার স্যার? যদি কোনো বাক্যে কার্যের কোনো একটা কারণ বা একটা শর্তের উল্লেখ থাকে, তখন তাকে আমরা কার্য কারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্য বলতে পারি। যেমন উদাহরণ দেখি, যদি আপনি একবার আসেন আমাদের আনন্দ উল্লাসে পূর্ণ হবে, বা আমাদের আনন্দ পূর্ণতা লাভ করবে, এই ধরনের একটা ছিল। যদি আপনি একবার আসেন তাহলে আমাদের আনন্দ পূর্ণতা প্রাপ্তি পাবে। তো তার মানে এখানে কোনো কন্ডিশন রয়েছে, যদি আপনি আসেন তাহলে আনন্দ হবে, আর আপনি যদি না আসেন তাহলে আনন্দ হবে না। এখানে একটা শর্ত আছে, কন্ডিশন আছে। তো যে সকল বাক্যে এই ধরনের কন্ডিশন থাকবে, এটা হচ্ছে কার্য কারণাত্মক। মন দিয়ে না পড়লে সাফল্য আসবে না, এখানে কন্ডিশন আছে। কন্ডিশন কি? আমাকে মন দিয়ে পড়তে হবে, যদি না পড়ি তাহলে সাফল্য আসবে না। তো এখানে একটা কন্ডিশনাল বাক্য আছে না, মন দিয়ে পড়া, এটা হচ্ছে একটা কন্ডিশন, আর সাফল্য আসবে না, এটা হচ্ছে কথা। তো কথা হচ্ছে এখানে একটা শর্তের কথা আছে, একটা কারণের কথা আছে। যদি মন দিয়ে না পড়ে তাহলে সাফল্য আসবে না, এটা হচ্ছে কার্য কারণাত্মক। কলা বিক্রির টাকাটা এসে গেলে চাঁদা দেব। দেখুন কন্ডিশন আছে, আমি চাঁদা দেব, ঠিক আছে আমি চাঁদা দেব, কিন্তু এখন দেব না, কখন দেব? কলা বিক্রির টাকাটা এসে গেলে চাঁদা দেব, মানে একটা কন্ডিশন আছে যে কলা বিক্রির টাকাটা আসুক তারপর আমি চাঁদা দেব। তো এই ধরনের শর্ত বা কোনো কারণ যদি আমরা কোনো বাক্যের মধ্যে দেখতে পাই, তখন সেটা কার্য কারণাত্মক বাক্য হয়ে যাবে। ঠিক আছে, আজকে শেষ বাক্য হচ্ছে সন্দেহবোধক বাক্য। যদি কোনো বাক্যে সন্দেহ প্রকাশ পায় তবে তাহা সন্দেহবোধক বাক্য হয়। যদি কোনো বাক্যে সন্দেহ প্রকাশ পায় তবে তা সন্দেহবোধক হয়। ঠিক আছে, সন্দেহবোধক বাক্য হয়। যেমন যদি কোনো বাক্যে বুঝি, বোধ হয়, হয়তো, এই ধরনের শব্দগুলো যদি আমরা দেখতে পাই, তবে সাধারণত এই বাক্যগুলো আমাদের সন্দেহবোধক বাক্য হয়। যেমন বুঝি, বোধ হয়, হয়তো, এই ধরনের শব্দ যদি আমরা বাক্যে দেখতে পাই, তবে মনে রাখবেন এই বাক্যটা কি হবে? সন্দেহবোধক বাক্য। তোরা বুঝি আমাকে ছেড়ে দিচ্ছিস, এই দেখুন এখানে বুঝি রয়েছে। বুধের সভায় তিনি আসছেন না, তো এখানে বুধ হয়, এটা হচ্ছে সন্দেহবোধক। হয়তো বা, অর্থাৎ যে সকল বাক্য দ্বারা কোনো একটা সন্দেহ বা ডাউট ক্রিয়েট হবে, যদি কোনো শব্দ দ্বারা আমাদের ডাউট ক্রিয়েট হয়, যদি কোনো বাক্য দ্বারা, দুঃখিত শব্দ নয়, যদি কোনো বাক্য দ্বারা আমাদের মনে ডাউট সৃষ্টি হয়, তখন সেটা হবে সন্দেহবোধক বাক্য। ক্লিয়ার? তো এই দেখুন টোটাল 7টা বাক্য আমরা এখান থেকে সম্পূর্ণ ডিসকাস করলাম, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো একটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা জানাবেন আমাদের। এখানে 7টা ছিল: নির্দেশাত্মক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, বিস্ময়াদি, কার্যকারণ, সন্দেহ। সবগুলা বোঝা গেল? ক্লিয়ার ভাই? তো এই ধরনের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় এই কনসেপ্ট থেকে যদি আসে, তাহলে অবশ্যই আপনারা 100% কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।